ত্রিভুবন জয় করে মদন যখন বৃন্দাবনে যুদ্ধ করতে এসেছিলেন, আর এসেই মদনের কি হলো জানেন? ধনুকটা প্রথমে অকেজো হয়ে গেল। মদনের পঞ্চবান তুলে রয়েছে। মদন চিন্তা করলেন যতক্ষণ প্রাণ আছে লড়ে যাব, হারলে চলবে না, আমি একটা হাতে করেই বান ছুড়বো। এই বলে তুলে হাত দিয়ে বান আনতে গিয়ে দেখে একটা বান আনা। কারণ মদনের পঞ্চবান মনে মনে চিন্তা করলে সারা জীবন মদনের কথা শুনে অকাজ ফকাজ করি বলে কম করি। ইন্দ্রকে ছাড়িনি, ব্রহ্মাকে ছাড়িনি, ভোলানাথকে ছাড়িনি, চন্দ্রকে ছাড়িনি, আর জগতের জীবের কথা তো বাদ দিলাম। কিন্তু আজ যখন বৃন্দাবনে এসেছি, এই বৃন্দাবন তো একেবারে প্রেমের জায়গা। কত যোগী ঋষি জ্ঞানীমুনি যুগ যুগ সাধনা করে বৃন্দাবনে আসবে বলে সেই বৃন্দাবনে যখন আমরা আসতে পেরেছি, আজ আর মদনের কোনো কথা আমরা শুনবো না। রাধা গোবিন্দের যুগল চরণ যখন সম্মুখে পেয়েছি, আমরা আজকে ওই চরণ দুটোকে আশ্রয় করবো। এই বলে পঞ্চবান তুন হতে এক একটা করে যাচ্ছে, এক একটা করে ফুল হচ্ছে, রাধা গোবিন্দের যুগল চরণে আশ্রয় নিচ্ছে। মদন তো হতবাক, হাল নেই, তরল নেই, নিবিরাম সরকার যুদ্ধ করতে এসেছে, ধনুর্বাদ নেই, যুদ্ধ করবে কে দিয়ে? মদন অবাক হয়ে দাঁড়িয়ে আছে, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। মহাজন বলে, মদন এইভাবে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে কেন? বলে, দেখো না গো, আমি এসেছিলাম যুদ্ধ করতে, কিন্তু ধনুর্বাদ সব অকেজো হয়ে গেল, আর আমার বাণগুলো ওই যে গোবিন্দের চরণে গেল, ওরা তো আমার কাছে ফিরছে না। মহাজন বলে, মদন তুমি এত বোকা, তোমার পঞ্চ বাণ যা পারলো তুমি তো পারবে না, এখনো সময় আছে, ওই চরণে গিয়ে আত্মসমর্পণ করো। কারণ যুদ্ধক্ষেত্রে পরাজিত সৈনিকের সম্মুখে দুটো অপশন, এক হলো হয় তাকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে হয়, আর তা না হলে দ্বিতীয়ত শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করতে। মদন চলে যাবে তাও পারছে না, কারণ পুঁজি হারা হয়ে গেছে। আর আত্মসমর্পণ যে করবে চিন্তা করতে যদি শাস্তি দেয়, জীবনে অকাজটা ফল করে। এই বলে মদন ভেল ভেল করে চেয়েছিল। মহাজন বলে, যা ওর চরণে, বলে ভেবেছি যে তা নয়, আমি নিজে তা নয়, ভেবেছি, শুধু ভাবলে কি হবে, সাহস হয়নি। বলে, কেন? যদি শাস্তি দেয়। মহাজন বলে, মদন যে চরণে তোমায় যেতে বলছি, চরণটা হলো দয়ার চরণ, কৃপার চরণ। ওই চরণে যারা একবার যায়, তারা কখনো কৃপা না পেয়ে, দয়া না পেয়ে তারা ফিরে না। আমি যাবো গুটি গুটি পায়ে মদন কুঞ্জের মধ্যে প্রবেশ করে রাধা গোবিন্দের যুগল চরণ সান্নিধ্যে গিয়ে চরণ তলে বসে চরণ দুটো জড়িয়ে ধরে বললে, হে গোবিন্দ, তুমি হলে প্রাকৃত মদন, অপ্রাকৃত নবীর মদন, আর আমি হলাম প্রাকৃত মদন। কাম বীজ কাম আয়ত্তে তোমার পাশন। আজ আমি সারা জগৎ জয় করে, ত্রিভুবন জয় করে এসেছিলাম বৃন্দাবনে যুদ্ধ করতে, আর এসে তোমার কাছে হেরে গেলাম। এই অপ্রাকৃত নবীর মদন, তোমার কাছে যদি আমি হেরেই গেলাম, আজ আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। তোমার ওই চরণে আমায় জায়গা দিও, তোমার চরণে আমায় জায়গা দিও, অনুগত বলে তুমি গ্রহণ করো, তোমার চরণে আমায় জায়গা দিও, অনুগত বলে ওই চরণে আমার জায়গা দিও, অনুগত বলে আমার
বিদায় দিও না। আমি হলাম বড় অপরাধী, যেন বিদায় দিও না। আমি হলাম বড় অপরাধী, বিদায় দিও না। ভগবান বলে, মদন, আমার চরণে যারা এখন ঠাঁই পায় তারা আর কখনো আমার চরণ ছেড়ে কোথাও ফিরে যায় না। তো তোমার পঞ্চভাগ যখন আমার চরণে ঠাঁই দিয়েছে, আমি তো তাদের আমার চরণ থেকে দাঁড়িয়ে দিতে পারবো না। ঠিক আছে, একটা কাজ করো, তোমার পঞ্চভাগকে পঞ্চদণ্ড করে আমি আমার ললাটে স্থান দিলাম, আর বাণগুলো আমি তোমায় ফিরিয়ে দিলাম। এই বলে মদনের সেই পঞ্চবাণ দিয়ে গোবিন্দ ললাটে তিলক ধারণ করল, যাকে বলা হলো ঊর্ধ্বকুণ্ড তিলক। দেখবেন গোবিন্দের ললাটে যে তিলকটা থাকে তাতে 5টি দণ্ড থাকে। এই যে কেমন, এই একটা দণ্ড, এই একটা দণ্ড, এই একটা দণ্ড, এই একটা দণ্ড, মাঝখানে থাকে একটা দণ্ড। এই যে পঞ্চদণ্ডের তিলক, যেটা মদনের পঞ্চবাণ দিয়ে আমার গোবিন্দ অঙ্কন করেছিলেন, তাই তার নাম হল দেব তিলক বা ঊর্ধ্বকুণ্ড তিলক। এই মদন এবার চলে যাচ্ছে, বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। রতি এসে বাধা দিয়ে দাঁড়ালেন, স্বামী এই তো এলে, আর এখনই চলে যাচ্ছেন। বলে, রতি আমার ঘাট হয়েছে, আমি নাক বলছি, কান বলছি, বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি যে বৃন্দাবনে আমি আর কোনোদিন ফিরে আসবো না। বলে, সে কি যোগিনী জ্ঞানীমুনি যোগিযোগ সাধনা করে বৃন্দাবনে আসবে বলে, আর তুমি এসে বলছো আসবে না। বলে, না, আমার গলাটা ভুল হলো, আমি আসবো বটে, তবে স্বভাব মিলে হারা নেব না। আমি স্বভাব মিলে আর আসবো না। স্বভাবের ব্রজের বাইরে আমি রেখে আসবো, স্বভাব আর আনব না, ব্রজের বাইরে রেখে আসবো। আমি স্বভাব মিলে আর আসবো না। সোনারতি, আমি তো প্রাকৃত মদন, আর ও হলো অপ্রাকৃত নবীন মদন। আজ আমি যুদ্ধের কাছে হেরে গেছি, আর হেরে গিয়ে ওর একটা নাম দিয়ে যাবো। বলে, কি নাম দেবে? আমি ওর নামে দিলাম মদন মোহন। আমি ওর নাম দিলাম মদনের মন মোহন কইলে, তাই নামে দিলাম মদন মোহন। এই না বৃন্দাবন মাঝে, ওই না সেদিন থেকে গোবিন্দের এক নাম হলো মদন মোহন। তাই বললেন যে অঙ্গহি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মরে, ভালে বলিয়া হলো মদন মোহন। যেন মদনের মনেকে মহল করে আমার মদন মোহন গোবিন্দ আমার সম্মুখ আঙিনার সম্মুখ দিয়ে আজ হেঁটে তিনি গোচারণ হতে ঘরে ফিরলেন। সখীরে, তাই বলি ওই গোবিন্দ দাসের মনে নীতি নীতি বিহরণে, গোবিন্দ দাসের মনে নীতি নীতি বিহরণে, ইহ না গুরু মদন তরুণ তোমারে, এই গুণ গুণ তরুণ তোমারিয়া। নীতি নীতি বিহরিছে, মাথা নীতি নীতি বিহরিছে, গোবিন্দ দাসের মনে। শুধু পদকর্তা গোবিন্দ দাস নয়, জগতে যত যত আছে গোবিন্দের দাস, সেই গোবিন্দের দাসের মনে নীতি নীতি বিহরিছে, নীতি নীতি বিহরিছে। এই গোবিন্দ দাসের মনে। বলি, বৃন্দাবনের তরুণ তোমার, ওই গোবিন্দ দাসের বৃন্দাবনের তরুণ তোমার, গোবিন্দ দাসের বৃন্দাবনের তরুণতম, ওই তোমার হইব বৃন্দাবনের তরুণতম, গোবিন্দ দাসের
নীতি নীতি বিহরয়ে ইহ নাগর বড় তরুণতম। রাধারানী বলছে জানিস সখী, এই বৃন্দাবনে কিছু মানুষ আছে যারা আমার গোবিন্দকে কালো বলে। সখীরা বলছে তোর গোবিন্দ কালো না? আমার গোবিন্দকে যারা কালো বলে হয় তারা দেখতে জানে না, তাদের নয়। বলে কেন? বলে গোবিন্দ কালো নয়, তাহলে আমার গোবিন্দ হলো চিকন কালো। কৃষ্ণ হলো চিকন কালো। চিকন কালো মানে চিকন মানে কি? আমার উল্টো পাল্টা কথা। চিকন মানে যদি সরু হবে তাহলে বাংলা শব্দ হয়ে যাচ্ছে না, সরু কালো হয়। কি মানে হয়? তাহলে চিকন মানে আপনারা বলতে পারবেন? ও ঠিকই বলেছে, ভুল কিছু বলেন। চিকন বানানো হয় দুরকম। জয়হর্ষি ক দন্তন্য চিকন মানে হলো সরু, এটা ঠিক। কিন্তু আমি যে এখানে চিকন শব্দটা ব্যবহার করেছি, এই চিকন বানানটা কি জানেন? জয়হর্ষি ক দন্তন্য। এই চিকন মানে মসৃণ, মানে উজ্জ্বল, চকচকে। মানে কৃষ্ণ কালো, তবে হাড়ির কালি যেরকম কালো হয় সেরকম কালো নয়। আমার কৃষ্ণ কিরকম কালো? আমার কৃষ্ণ হলো চিকন কালো। মানে ওই যে অনেক সময় বলি না, দেখবেন বিবাহের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়েছে, একজন জিজ্ঞেস করে হ্যাঁ মেয়ে দেখে এলি, মেয়ের গায়ে কাম কেমন? ফর্সা তো হয় না, ফর্সা নয়, তবে কালো নয়, তবে উজ্জ্বল শ্যামল। আমার কৃষ্ণ হলো সেই উজ্জ্বল কালো। তাই সখীরে আরে কালিয়া চিকন কালিয়া রূপ শিরে আমার মরণে, আমার মরণে গেছে। ও ভালো করে দেখে না আরে আহা মরি রে বলি যারা কৃষ্ণ কৃষ্ণ পরম সখী রে নানা গানা বুঝি ভালো করে দেখি না আরে আরে দিবা আহা বলি রে বলি যারা কৃষ্ণ কৃষ্ণ মরম সখী রে নানা তারা বুঝি ভালো ভালো করে দেখে না আমার বধূ
শৈরে আমার বন্ধু ও আমার বন্ধু আলো আলো করার পাগলা শৈরে আমার বধূ ও আমার মধুর আলো আলো করার শৈরে ও আমার বন্ধুর আলো করার শৈরে আমার বধূ ও আমার মধুর আলো আলো করার শৈরে আমার বন্ধুর আলো করার শৈরে আমার বধূ আমার মধুর আলো আলো করার শৈরে আমার মধুর আলো করার শৈরে আমার বধূ ও আমার মধুর আলো আলো করার আমার ও মধুর আলো আলো করার শৈরে আমার বধূ মধুর আলো করার শৈরে আমার বধূ ও মধুর আলো আলো করার শৈরে আমার বধু মধুর আলো করার শৈরে আমার বধূ আমার মধুর আলো আলো করার শৈরে আমার মধুর আলো করার শৈরে আমার বধূ ও মধুর আলো আলো করার শৈরে আমার বধূ মধুর আলো করার শৈরে আমার বধূ মধুর আলো আলো করার শৈরে আমার বধূ মধুর 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 আলো আলো করার পরম সখী রে নানা তারা বুঝি আলো ভালো করে দেখে না আরে কিবা এই যে গানটি গাইলাম এই গানটি যে তালে গাওয়া হলো তালটির নাম হলো কেওটা আর রাগটির নাম হলো গৌরী অর্থাৎ গৌরী রাগের কেওট তালে এই গানটি আমরা গাইলাম শিখর কালিয়া গেল তুই মরমে লেগেছে সই ধরণী না গায়ে মরহিনা কত চাঁদ নীলা মারিয়াছে গো কত চাঁদনি আরিয়া মুখীমা গিয়াছে গো কত চাঁদ চাঁদের সুধা দিয়া মায়েরা রসগোল্লা খেয়েছে? আমি দোকানে খাওয়ার কথা বলছি না,
নিজের বাড়িতে বসে খাওয়ার কথা বলছি না, বিয়ে বাড়িতে রসগোল্লা খাওয়ার কথা বলছি। বিয়ে বাড়িতে, কারণ বিয়ে বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়ার পরে শেষ আইটেমটা হলো রসগোল্লা, তখন আর রসগোল্লার প্রেম থাকে না। বেশিরভাগ মায়েদের বেলায় দেখা যায় খুব বেশি হলে একটা, তারপরে যদি জোর করে আবার আর একটা দেয়, রসগোল্লা করে ছিঁচে তার রস বার করে ছোকরা কাটে। তাহলে রসগোল্লাকে ইংরাজি কি বলা হয়? হ্যাঁ, রস। এই রসগোল্লার মতো করে যদি গগনের চাঁদকে ধরে নিয়ে যায়, কি ভালো? রসগোল্লার মতো করে যদি গগনের চাঁদকে ধরে নিয়ে আনো যায়, তাহলে চাঁদ থেকে সুধা বার হয়। কেন জানেন? আজকের দিনে চাঁদ নিয়ে হয়তো অনেক বৈজ্ঞানিক বা ভৌগোলিক অনেক ব্যাখ্যা আছে। আজ থেকে 500 বছর আগে কবির কল্পনায় চাঁদকে বলা হতো অমৃতের পিণ্ড। চাঁদের এক নামে জানি সুধা। সুধা কথাকে সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ালো? সুধা যুক্ত আকর। সুধা মানে অমৃত, আকর মানে হলো বাসস্থান। মানে যেখানে অমৃত থাকে তাকে সুধা করে। চাঁদে যদি অমৃত থাকবে, চাঁদকে নিংড়ালে কি পাবো? অমৃত বা সুধা। তেমনি একটা দুটো চাঁদ নয়, কত চাঁদ কত চাঁদ না জানি তাই কত সুধা কত সুধা সফিরে কত সুধা কত সুধা সখীরে না জানি তাই কত সুধা কত সুধা মানে গগনের একটা দুটো চাঁদ নয়, কত কত চাঁদকে বিধাতা ধরেছে, আর সেই চাঁদকে নিংড়েছে। সেই চাঁদে নিংড়ে সুধা বার করে সেই সুধা দিয়ে আমার গোবিন্দকে নির্মাণ করেছে। আহা, কি বলবো সত্যি সেই রূপের কথা। অধরের দুটি কুল আদরের দুটি কুল তিনি আমাধুরী কুল দুটি কুল যিনি আমাধুরী, আদরের দুটি কুল তিনি আমাধুরী কুল হাসি খানি তাহাতে মিশায় গো, হাসি খানি তাহাতে মেশায়। পদাবলী শুধু শুনলেই হবে না, পদাবলীর অর্থটা বোঝা যায়। বাংলা সাহিত্যের সবচেয়ে বড় সাবজেক্ট হলো এই বৈষ্ণব পদাবলী। 800 বছর 850 বছর ধরে এই পদাবলী সাহিত্য বাংলা সাহিত্যের জগতে ঐতিহ্য বহন করে আসছে, যা কবি জয়দেবের হাত ধরে রচিত হয়েছে। এই দেখুন কি সুন্দর কথা। অধরের দুটি কুল যেন চিনিয়া বাঁধুরি। অধরের দুটি কুল মানে অধর মানে কুল। দুটি কুল মানে কুল চেনে যায় না? কুল চেনে? কত রকম ফুল চেনে? আমি অনেক রকম চিনি। নারকেল ফুল, গোল ফুল, তারপরে বড় বড় হাইব্রিড ফুল, ওই ফুল বানান কি জানেন? কয়ের ওষুধ। আরেকটা ফুল আছে যার নাম হলো বংশ গৌরব বা বংশমর্যাদা। আমি ওটা ফুল বলি, কোন ফুলের জন্মের তো বংশ গৌরব। সেই ফুল বানান কি বলুন তো? কয়ের ওষুধ। মানে গাছের ফুল বানানো যায়, আবার বংশ গৌরব রূপে যে ফুল আমরা বোঝাই সেই ফুল বানানো যায়। আরেকটা ফুল আছে যে ফুল বানানো হলো কয়ের ফুল, সেটা হলো নদীর ফুল। নদীর দুটো ফুল থাকে না, এই ফুল। তেমনি এই যে অধর মানে দুটো ঠোঁট, মাঝখানে যখন চেরা অংশ, এটা যদি ধরা হয়
এই যে অধরের দুটি ফুল জিনিয়া মাধুরী ফুল, জিনিয়া মানে বর্গীর হস্যি দৈত্যনার হস্যি উপস্থ একটা জিনিয়া মানে জয় করেছে কি মাধুরী ফুল। মাধুরী ফুল চেনেন মানে সবসময় চোখে গোলাপ লাগে, কারণ এখন ওটা হয়নি তো, চোখে সবসময় গোলাপ লাগে। হ্যাঁ কুড়ি গোলাপ, কুড়ি কুড়ি দেখিস না, যাই হবে তো ধরতে ধর, কোনো চিন্তা নেই, ব্যবস্থাতে হবে, যাই মাধুরী ফুল নাম শুনেছেন কখনো? আচ্ছা আমি ভালো করে চিনিয়ে দিচ্ছি। দোপাহাড়িয়া ফুল নাম শুনেছেন? দুপুরে চন্দ্র। আচ্ছা টাইম ফুল নাম শুনেছেন? টাইম টাইম শুনেছেন না? মানে একটা নির্দিষ্ট সময় পড়ে গাছটা অনেকটা দুর্বার ঘাসের মতো হয়, মোটা মোটা পাতায় দুর্বার ঘাসের থেকে ছোট্ট ছোট্ট গোলাপ রঙের ফুল হয়, 10টা থেকে 10:30টার মধ্যে পড়ে, একেবারে সুন্দর, এত সুন্দর তার রং, যেন মনে হয় বিরাট শাস্ত্র সৌন্দর্য ঢেলে দিয়েছে এই ফুলের মধ্যে। আমার গোবিন্দের দুটো ঠোঁট তো নয়, যেন মাধুরী ফুলকেও জয় করেছে গোবিন্দের ঠোঁটের রং। অধরে রঘুতি ফুল জিনিয়া মাধুরী ফুল, আশি খানি তাহাতে নেশায়িত, আশি খানি তাহাতে নেশায়িত, বিনবে ঘের করে বিজুরি প্রকাশ করে, বিনবে ঘের করে বিজুরি প্রকাশ করে, বিনবে ঘের করে। গোবিন্দের অঙ্গ কারণটা কেমন? নতুন মেঘের মতো, তাতে আবার মাধুরী ফুলযুক্ত অধরে এক ঝলক হাসি, দেখে মনে হলো যেন মেঘের করে বিদ্যুৎ খেলা করে গেল। তাই শুনিলে নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে, জাতিকুল মজানিল গো, জাতিকুল মজানিল কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না, কিছুই বাকি রইল না, কিছুই বাকি রইল না রে, গেল আবার ফুল গেল, আমার কিছুই বাকি রইল না রে, অঙ্গ জাতি গেল, কিছুই বাকি রইল না রে, আদি গেল ফুল গেল, আমার জাতি গেল ফুল গেল। আজকের বিপিনের কথাটা বলিস, প্রত্যেকদিন আমি পেতলের কলসি নিয়ে যমুনায় জল করতে যাই, কিন্তু আজকে আমি সোনার কলসি নিয়ে গিয়েছি। আমি তো রাজবাড়ির মেয়ে, বিশ্বভানু রাজা, আমাকে বিয়ে দেওয়ার সময় আমার বাবা বিশ্বভানু রাজা আমার একটা সোনার কলসি যৌতুক দিয়েছে, কত যত্ন করে ওপরে তুলে রেখেছিল আমার শাশুড়ি নরেন্দ্রী জটিলা করে, কতবার চেয়েছি, বলেছি দাও না গো, বাপের বাড়ি থেকে এনেছি, একটা দিন তো শাক করে, তো এই কলসিটা করে একটু জল আনতে হবে, কিন্তু কোনোদিন দেয়নি। আজকে অনেক চেয়েছি যে ওই সোনার কলসিটা নিয়ে আমি যমুনায় গেলাম, আর কলসিটা দিয়ে যমুনার জলে ডোবালাম, অমনি আমার
নয়ন গেল কদম্ব বলে দেখি দাঁড়ায় আছে আমার চিকনটা আর জল ভরা হলো না সখী। তখন যেন আমার হাত থেকে আমার সোনার কলসিটা ওই যমুনার জলে ভেসে গেল। আমি খালি হাতে ঘরে বেরিয়ে এলাম। আমার শাশুড়ি ননদিনী জটিলা করিলা আমার পাশে দাঁড়িয়ে ঝগড়া করতে লাগলো। পোড়ামুখী বউ, বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি এনেছিলে, কত যত্ন করে ওপরে তুলে রেখেছিলাম, আর আজকে চেয়ে চেয়ে নিয়ে গেলে আর কলসিটা যমুনায় ভাসিয়ে এলে। সখী রে, আমার কটিলা করিলা তো জানে না যে আমি আমার সোনার কলসি ভাসিয়ে এসেছি বটে, কিন্তু আমি যে আমার নয়ন কবি মধুর ভরে ঘরে এসেছি। এই নয়ন কুম্ভে যতটুকু পেরেছি আমি নয়ন করে ঘরে এসেছি। তাই সখীরে, ওই কলসিটা যখন আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল, কলসিটার পানে চেয়ে চেয়ে আমার কি মনে হলো জানি, ওই কলসিটার সাথে সাথে আমার জাতি গেল গুলো গেল, জাতি গেল গুলো গেল, জাতি গেল গুলো গেল, জাতি গেল গুলো গেল, মিলে জাতি গেল গুলো গেল, গুলি গোবিন্দ জাতি গেল গুলো গেল, মিলে না বলে আকুল হয়ে না যুগ সন্ধান নামের যুগ সন্ধান নামের সজনী রে, করে আমার প্রাণ আমার গোবিন্দের নয়নের উপরে যে জোড়া গুরু সখীরে দেখে মনে হলো যেন মদনের ধনুক নিয়ে সে অবস্থান করেছে আমার গোবিন্দের ললা। ধনুক যদি ধনুক হয়, বান কি জানি শুক্রবার হিন্দুলে হিন্দুলে মন্দির যাবে, হিন্দুলে মন্দির নয়ন বলে ছিল আমার পালে, 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 সেই হইতে শ্যামর বলে সেই হইতে শ্যামর বলে, সেই হইতে শ্যামর দেখিল, সেই হইতে শ্যামর বলে যমুনার ঘাটে হইতে আসিতে পথে, ওই যমুনার ঘাটে হইতে আসিতে পথে জ্ঞান দাসতে শুধুই সে সুধাময়, জ্ঞান দাসতে শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়।